একটা ছিল প্রপার্টি আর একটা ছিল কনস্ট্রাক্টর। তো ভালো করে লক্ষ্য করেন, আগে এগুলো কি এগুলো একটু বোঝার চেষ্টা করেন, রাদার দ্যান এগুলো কিভাবে ইউজ করবেন, তাই না? কিভাবে লিখবেন, পিএইচপি তে কিভাবে লিখবেন, সি শার্পে কিভাবে লিখবেন, জাভাতে সি শার্পে কিভাবে লিখবেন, এগুলা অনলি মেকানিক্স মাত্র, সিনট্যাক্সের ইস্যু। কিন্তু আপনি যদি এসেন্স না বুঝেন তাহলে আপনি সব গোলমেলে করে ফেলবেন। ওকে, আমরা প্রথম বোঝার চেষ্টা করি। আমাদের ঠিক প্রথম যে এক্সাম্পলটা ছিল এটা পার্সনের অ্যাপ্লিকেশন রান করলে আপনাদের সামনে আরো ক্লিয়ারলি আসবে। এটা আমাদের একটা অ্যাপ্লিকেশন ছিল যেখানে পার্সনের তিনটে ইনফরমেশন দিতাম, নাম দিতাম এবং তার ফুল নেম রিভার্স নেম পাওয়া যায়, তাই তো? তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ভিউ পয়েন্ট থেকে এখানে আমরা একটা অবজেক্ট খুঁজে পাই এবং সেই অবজেক্টের তিনটা ডাটা এবং দুইটা অ্যাক্টিভিটি আমরা ডিফাইন করি, তাই না? ওই অংশটুকু ছিল আমাদের পেন অ্যান্ড পেপারে, তারপর আমরা কোড লিখি। এই স্টেটে এনে আমরা বেশ কিছু প্র্যাকটিস করছিলাম গত ক্লাসগুলোতে। গত ক্লাসের লাস্টে ছিল যে ডাটাটা আসলে আমরা কখনো প্রাইভেট রাখতে পারি না। পেছনে বিশেষ করে যার উদ্দেশ্যে বলতেছি, যিনি বলছেন প্রপার্টিতে সমস্যা আছে, আপনি মনোযোগ দেন। ওকে, সো এখন এই যে ডাটাগুলো পাবলিক রাখলাম, তাহলে দিস ইজ দ্য ভায়োলেশন অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফার্স্ট। তাহলে কি করব? ডাটা প্রাইভেট করে দেব, তাই না? চলেন আমরা তিনটা ডাটা প্রাইভেট করে দিই। সো আমি লিখে দিলাম প্রাইভেট প্রাইভেট প্রাইভেট। এর ফলে কি হবে বলেন? এর ফলে কি হবে? অ্যাক্সেসিবিলিটি বন্ধ হয়ে গেছে না? এটা বলতে কি বোঝায়? অ্যাক্সেসিবিলিটি বন্ধ হওয়া বলতে কি বোঝায়? দেখেন, এই ক্লাসের ভিতরে ফার্স্ট নেম লিখলে কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু এই ক্লাসের ভেতরে, এই ক্লাসের বাইরে কোনো একটা জায়গায় যদি আপনি তার অবজেক্ট তৈরি করেন এবং সেখানে আপনি লেখেন পার্সন অবজেক্ট ডট, তখন কিন্তু ফার্স্ট নেম আসবে না, রাইট? কারণ ডাটাকে আমি প্রাইভেট করে দিছি। তাহলে আমরা এই যে ইউআই থেকে আপনার সব পুরো অ্যাপ্লিকেশনকে একটা ইউনিট হিসেবে চিন্তা করেন, এতে বের হয়ে আসতে হবে ইউআই একটা ইউনিট, ওটা আরেকটা পার্ট, রাইট? এখন ইউআই থেকে আমি ওই অবজেক্টকে তাহলে ডাটা কিভাবে দেব? আমি যে এখানে অবজেক্টটা তৈরি করলাম, এই অবজেক্টের মধ্যে আমার ডাটা পাস করতে হবে না, অ্যাসাইন করতে হবে না, কিভাবে দেব? সেটার জন্য আমরা বলছি প্রপার্টি নামে একটা মেকানিজম আছে, সেটা আমরা অ্যাপ্লাই করি, তাই না? সো আমরা খুব সোজা ডটনেটকে বলি, রিশার্পারকে বলি যে তুমি একটু ইয়ে করে দাও, কি প্রপার্টি, অটো প্রপার্টি লিখে দাও। সেট গেট দিয়েও লিখতে পারি, অটো প্রপার্টি লিখতে পারি, তাই না? ওকে, বললাম অটো প্রপার্টি এবং এটার ক্ষেত্রে বলে দিচ্ছি অটো প্রপার্টি। সে ডিফল্ট যা রাখছে রাখুক, আমরা পরে সেটাকে চেঞ্জ করব। ওকে, কয়েকজন অলরেডি আমি দেখলাম যে কোড দেখার সময় বলতেছেন এটা তো প্রাইভেট ছিল, এটা তো এখন পাবলিক হয়ে গেল, তাই না? হাই হাই, কি হবে? আমি তো পাবলিক করার জন্য এত আয়োজন করছি, প্রাইভেট থাকলে তো আর হবে না। এটা তো এখন কি ডাটা, এটা ডাটা এবং প্রপার্টি কম্বাইন্ড করে যেটাকে বলা হচ্ছে অটো প্রপার্টি, তাই না? ওকে, সো এটার মধ্যে এখন কি স্কোপ আছে দেখেন তো। এটার মধ্যে স্কোপ আছে, এটা গেট করা যাবে কিন্তু এটা সেট করা যাবে না, তাই না? আচ্ছা, চলে আসেন এখানে। আমার প্রবলেম তো সলভ হয় নাই। কেন সলভ হয় নাই? দেখেন, আপনি যদি ডট দেন, ফার্স্ট নেম লেখেন, তারপরও এরর দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ সেট করার তো কোনো মেকানিজম আমি লিখি নাই, কারণ সেট করার পার্টটুকু আমি প্রাইভেট রেখে দিছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে লিখতে হবে, এটা আমি উঠিয়ে দিলাম, রাইট? নরমালি গেট করাটা প্রাইভেট পাবলিক একই রকম, তারপরে আমার যদি দরকার না হয়, আমার কোনো আমি প্রাইভেটে লিখে রাখি, রাইট? ইফ আই ডোন্ট নিড টু এক্সপোজ ইট, আই শুড কিপ ইট সিক্রেট। ওকে, সো একই রকম ভাবে প্রাইভেট, দুইটা প্রাইভেট লিখলে এরর কেন দেয় দেখি, আন্দাজ করেন। প্রপার্টি লিখলাম, দুইটাই প্রাইভেট লিখলাম, প্রপার্টি আবার কোন দুঃখে লিখছি?
নো, আমি দুইটাই প্রাইভেট বলতেছি, আবার ডাটা তাহলে তো আমি একটা ভেরিয়েবলে রাখবো, আমি প্রপার্টি দিয়ে দুইটা প্রাইভেট কেন করব, তাই না? ওকে, এটা কোনো মিনিংলেস ইয়ে হচ্ছে, তাই না? সো কম্পাইলার বলে যে আগে আপনার মাথা ঠিক করেন তারপর। ওকে, সো একই রকম ভাবে আমরা এখান থেকে সরায় ফেলি এটাকে, রাইট? নাও ইউ সি সলিউশন ডান। ওকে, নেক্সট পার্ট, এটা ছিল রিভিউ, একটা ছোট অংশ যেটা আমরা প্রপার্টি কি এটার উপর বললাম। কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, নেই। তারপর চলে আসেন, বাই দ্য ওয়ে, প্রপার্টি একটা জিনিস, ডাটা আর একটা জিনিস, অথবা ফিল্ড যেটা, মেথড আর একটা জিনিস, এগুলা সব মিক্স আপ করে একটা কিছু চিন্তা গোলমেলে করে ফেলেন না, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। ওকে, চলেন এবার আমরা একটু কনস্ট্রাক্টরের কথা বলি। আমরা দেখেন, আমরা এখানে যে ডাটাটা দিলাম এইভাবে, আমরা এইভাবে না দিয়েও আরেকটা মেকানিজমে দিতে পারি, এইভাবেও দিতে পারি, আরেকটা মেকানিজমেও দিতে পারি। লক্ষ্য করেন, আমি বলতেছি না আমি এইভাবে দিব না, আমি বলতেছি এইভাবেও দেওয়া যেতে পারে অবজেক্টকে ডাটা, চাইলে অবজেক্ট তৈরি হওয়ার সময় দেওয়া যেতে পারে। এখন আমার অবজেক্ট কি তৈরি হওয়ার সময় ডাটা দেওয়ার কোনো মেকানিজম আছে? অবজেক্টটা তৈরি হয় কখন? এ লাইনে। বাই দ্য ওয়ে, আমি পড়ছি যেহেতু এখানে সিলেক্ট হয় না, মাইট বি নিউ পারসন, এ লাইনে তৈরি হয়। এখন আমার এখানে কিন্তু কোনো মেকানিজম নাই, কোনো মেকানিক্স নাই যেটার মধ্যে দিয়ে আমি তিনটা নামকে আমি তার মধ্যে পাঠাতে পারি, তাই না? তাহলে আমি কিভাবে পাঠাবো? সেটার জন্য আমরা পারসন ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর লিখবো। এই আলোচনা বোঝা গেছে কিনা? ওকে, নেক্সট, পাবলিক পারসন string first name, string middle name, string last name, then first name equals first name, middle name equals middle name, এবং last name equals last name. থ্যাংক ইউ, এটা এম ছোট হাতের হবে। এখন এইটা লেখার কারণে কি অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে আগে সেটা দেখেন। প্রথম অসুবিধা হলো এখানে এরর দিচ্ছে। কি এরর? বলা হচ্ছে পার্সন তো আপনি এভাবে তৈরি করতে পারেন না। এররগুলো সবসময় দেখবেন, নাহলে এরর ফ্যামিলিয়ার না হলে প্রোগ্রামার হিসেবে ভ্যালুও নাই। ওকে, এখানে লেখা হলো পার্সন ডাজন্ট কন্টেইন এ কনস্ট্রাক্টর দ্যাট টেক্স জিরো আর্গুমেন্ট। বলা হচ্ছে পার্সনের এমন কোনো কনস্ট্রাক্টর নাই যেটা জিরো আর্গুমেন্ট থাকে। দেখেন তো পার্সনের কনস্ট্রাক্টরে কয়টা আর্গুমেন্ট চাচ্ছে, কত সত্য কিনা ওর, তাই না? তিনটা চাচ্ছে, সো আমি তিনটা না দিলে তো চলবে না, তাই না? ও নিবে না, কাজ করবে না। ওকে, তাহলে আমি কি করতে পারি এখানে, এখন আমি লিখে দিতে পারি ফার্স্ট নেম টেক্সট বক্স ডট টেক্সট, সেকেন্ড নেম, সরি নট সেকেন্ড নেম, মিডল নেম টেক্সট বক্স ডট টেক্সট, লাস্ট নেম টেক্সট বক্স ডট টেক্সট। কারো আপত্তি আছে? ইনফ্যাক্ট এখন যদি এই লাইনগুলো পড়েও থাকে, কোনো কি সমস্যা আছে? সমস্যা কিন্তু নাই, এই লাইনগুলো এখন থাকা না থাকা সমান কথা, রাইট? আমি এটা ড্রপ করে দিলাম, দরকার না। ওকে, বাই দ্য ওয়ে আমি এভাবে লিখবো, আমি ব্লক করছি কারণ এটার উপর হয়তো একটা আলোচনা আছে পরে। দেখেন, আমি দেখাই আপনাদেরকে, আমি ডিবাগ করে এখন দেখাবো। So for an example, we see A B C, শো বাটন ক্লিক করলাম। গত ক্লাসে আমি দেখাইছি F11 দিব, কোথায় যাবে? কনস্ট্রাক্টরে চলে যাবে, তাই না? আপনারা দেখেন, ফার্স্ট নেম কোনো ডাটা নাই, মিডল নেম কোনো ডাটা নাই, লাস্ট নেম কোনো ডাটা নাই। যখনই আপনি এখন এটা প্রেস করছেন, দেখেন কি হয়, ফার্স্ট নেমে অলরেডি চলে আসছে এ। এটা কোন দিক দিয়ে আসছে? ওইখান থেকে আমি যে ফার্স্ট নেম প্যারামিটার পাঠাইছি সেটা আসলে অ্যাসাইন হচ্ছে। ওকে, সো এইভাবে লাস্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম অ্যাসাইন হলো। দেখেন এখন অবজেক্টের মধ্যে আসলে তিনটা ডাটা আছে। সো এখন যখন আমি অবজেক্টের মেথডটাকে কল করছি, স্বাভাবিকভাবে সে তিনটা নামকে যোগ করে আমাকে রিটার্ন করছে, তাই না? এবং রিভার্স নেমের ক্ষেত্রেও সে করছে।
রিভার্স নেমের ক্ষেত্রে সে প্রথমে ফার্স্ট নেমটা জেনারেট করে নিচ্ছে, তাই না? তারপরে সে আবার এখানে আসলো, তারপর সে রিভার্সলি একটা ফর লুপ চালিয়ে উল্টোভাবে ডাটাগুলোকে সাজিয়ে নিল। দ্যাটস অল, ভেরি ইজি। If you think, if you can see the base camp, okay, in Everest, you cannot reach the Everest. ছোট ছোট ভাগে সাকসেস অংশ ছোট ছোট অংশে ভাগ করতে হবে। পুরো প্রবলেমটাকে একটা প্রবলেম হিসেবে দেখলে হবে না, প্রবলেমটাকে ছোট ভাগে ভাগ করেন, দেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সলিউশনে যান। ওটা অভ্যাস করতে হবে। সব কিছু মিলে কি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস উন্মাদ হয়ে গেলেন, দৌড়াদৌড়ি করতেছেন, এরকম করার দরকার নেই। এমনি মাথাটা ঠান্ডা রাখেন, চিন্তাগুলোকে আলাদা আলাদা করে ফেলেন, দেন যখন জোড়া লাগানো দরকার তখন স্ক্রু দিয়ে জোড়া লাগানো, সবকিছু গ্রুপ আগায় ফেলেন, ওকে, তখন ঝামেলা হবে। কনস্ট্রাক্টর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে এখন আমাকে বলেন কনস্ট্রাক্টর কেন ইউজ করেন, কেন দরকার কনস্ট্রাক্টর? হ্যাঁ, অবজেক্টের ডাটাকে ইনিশিয়ালাইজ করার জন্য। শুধু সেটা না, এটার সবচেয়ে ভালো এক্সাম্পল হলো দেখেন, এবার আমি আপনাদের ফর্ম ক্লাসে চলে আসি। আপনাদের এখানে যে ফর্মগুলো তৈরি করেন এটাও তো একটা ক্লাস, উইয়ার্ড কিছু তো না, তাই না? একটা ক্লাস। দেখেন আপনার লেখা চলে আসছে, পাবলিক পার্সিয়াল বলে যান ক্লাস পার্সন ইনফরমেশন। আলোচনা অন্যদিক যাচ্ছে, মনোযোগ দেন। এখন দেখেন এটা কি, তাহলে পার্সন ক্লাসের, পার্সন ইউআই ক্লাসের কনস্ট্রাক্টর, তাই না? এই কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে কি হচ্ছে, এখানে মেথড কল হচ্ছে। এই মেথডটা কোথায় আছে? কোন জায়গায়? একটা মেথড যদি অন্য ক্লাসে থাকে তাহলে সেই মেথড কল করতে হলে অবশ্যই সেই ক্লাসের অবজেক্ট লাগবে, না হলে সেই ক্লাস লাগবে। ডিরেক্টলি মেথডের নাম লিখলে সি শার্প জাভাতে কোনোদিন এরকম নাই মেথডের মালিক কে, এই মেথডের মালিক উপরওয়ালা, এরকম কিছু নাই। বুঝতে পারছেন? প্রত্যেকটা মেথডের মালিক আছে, হয় ওই ক্লাস, না হলে অন্য কোনো ক্লাস। বুঝা যাচ্ছে? তার মানে হলো সোজা ভাষায় এটা বলা যায়, এটা সামনে যেহেতু কিছু নাই, এটা কোন ক্লাসের মেথড? পার্সন ইনফরমেশন ইউআই এর মেথড। একটু সোজা, বুঝা যাচ্ছে? এটা সামনে কি আমি কিছু লিখছি? যেমন পার্সন ক্লাসের যদি গেট ফুল নেম কল করতে হয়, কি করতে হয়? পার্সনের অবজেক্ট তৈরি করতে হয়, দেন ডট দিয়ে গেট ফুল নেম কল করতে হয়। এটা সামনে কি কিছু আছে? তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা এটার মেথড। এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল হলো পার্সন ক্লাসের মধ্যে অলরেডি আছে। এই যে মেথডটা কল করতেছেন, এটা সামনে কি কিছু দিবেন? কেন দেন নাই? কারণ এটা তো অলরেডি এই ক্লাসের মধ্যে আছে, আবার এটা সামনে কি দেওয়া আছে? তাহলে চোখ বন্ধ করে এই কথা বলে দেওয়া যায় এই মেথড অবশ্যই ক্লাসের মধ্যে, কিন্তু দেখান তো আমাকে কোথায় ক্লাসের মধ্যে? এবার তো করছেন বিপদে, কই এই ক্লাসের মধ্যে? আমি তো ক্লাসের মধ্যে আছি। হ্যাঁ, ওকে, এইটা হলো ইন্টারেস্টিং ডিজাইন। হ্যাঁ, ফর্ম বেস ক্লাস থেকে আসছে, তাই তো? দ্য আনসার ইজ নো। আসলে বেস ক্লাস থেকে যদি আসতো তাহলে হ্যাঁ ওটা একটা আনসার, বাট এখানে আসলে বেস ক্লাস থেকে আসে না। বেস ক্লাস কি এখন আমরা জানিও না, ওটা যদি ওখান থেকে আসতো আমি আলোচনা করতাম। ওকে, সো এটা আসলে এই ক্লাস থেকে আসে। দেখেন এই ক্লাসের সামনে, ক্লাসের পরে, পাবলিকের পরে একটা শব্দ আছে কি? পার্শিয়াল। আচ্ছা, পার্শিয়ালের মিনিংটা বলি। ডট নেটে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করি, ধরেন এটা হলো আমার ফাইল, এটার মধ্যেই তো আমি লিখি কি ক্লাস, তাই না? ক্লাস পারসন, তাই না? এভাবে লিখি না? আর এই ফাইলটার নাম কি? person.cs, তাই না? ওকে, তো এখানে থাকে। আমরা ডট নেটে কোনোদিন মানে যে কোনো বুট প্র্যাকটিস হলো একটা ফাইলের মধ্যে একটাই ক্লাস রাখি, রাইট? যখন আরেকটা ফাইল, আরেকটা ক্লাসের দরকার হবে আমরা কি করব? আরেকটা ক্লাস অ্যাড করব, এবং ভিজুয়াল স্টুডিও আরেকটা ফাইলের মধ্যে কিন্তু করবে। আপনি যদি চান এখানে ম্যানুয়ালি লিখতে, আপনি লিখতে পারেন, কিন্তু পারসন ফর এক্সাম্পল রুম এখানে লিখতে পারেন, ডট কিছু বলবে না। কিন্তু ফাইলের মধ্যে দেখা যাবে এটা person.cs, কিন্তু ক্লাস খুললে দেখা, ফাইল খুললে দেখা যাবে এখানে আসলে দুইটা ক্লাস আছে। ইটস নট গুড প্র্যাকটিস। ওকে, এটা একটা কনসেপ্ট আছে। আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, দেখেন। সেটা হলো, আমি বললাম এটা হলো পারসন ক্লাস, এটার মধ্যে পারসন ক্লাস আছে, এটা ফাইলের নাম হলো পারসন,
আর এইটাও একটা ফাইল দিলাম পারসন, ধরেন ফর এক্সাম্পল অ্যানাদার ফর এক্সাম্পল, আর person1.cs, এইটার মধ্যেও ক্লাসের নাম পারসন। এইবার তো করছে কম্পাইলার পারসন ক্লাস কয়টা ফাইল স্প্লিট অবস্থায় আছে? দুইটা ফাইল, রাইট? ডটনেট যখন সি শার্পের কম্পাইলার যখন কম্পাইল করে তখন কি করে জানেন? এই দুইটার কন্টেন্টকে একসাথে নেয়, একসাথে নিয়ে একটাই ক্লাস। ক্লাস কিন্তু এখানে দুইটা হচ্ছে না, ফাইল কিন্তু দুইটা, দুইটা আলাদা আলাদা ফাইলে, কিন্তু ক্লাসের নাম কি সেম না? সো ডটনেট কি করে আসলে, ধরেন এখানে যদি m1 একটা মেথড থাকে আর এখানে যদি m2 একটা মেথড থাকে, ডটনেট কি করবে, এখন যদি আপনি পার্সোনাল অবজেক্ট তৈরি করেন আর ডট দেন, মেথড কয়টা পাবেন? m1 এবং m, বুঝা যায়? यस, যদি m1 নামে দুটো ফাংশন আমি দুটো হিসেবে রাখি এবং মানে ওভাররাইড কনসেপ্টটা নিয়ে আসি, তাহলে তো কাজ করবে। ওভাররাইট করলে কাজ করবে, ওভাররাইট না, ওভারলোড, 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 সরি ওভারলোড, ওভারলোড। সেম রাখলে তো কনফ্লিক্ট করবে, কনফ্লিক্ট করবে। এরর দিবে, কিন্তু ওভারলোড করলে সে নিবে। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখেন এটা করতে হলে আমাকে আসলে ফাইল ক্লাসটাকে পার্শিয়াল করতে হবে, ডটেড না হলে বুঝে না। পার্শিয়াল যখনই সে একটা ক্লাস পায় তখন সে সাথে সাথে সিদ্ধান্ত নেয় এটা নিশ্চয়ই অন্যান্য ফাইলেও এটা কিছু অংশ ছড়ানো থাকতে পারে। তো আমি কম্পাইল করার সময় দুটো নিয়ে কম্পাইল করতে হবে। আপনাদের ডটনেট ফ্রেমওয়ার্কের মধ্যে সি শার্পের ফাইলগুলার ইউআই ফাইলগুলার ডিজাইন আছে, ইউআই ফাইলের ওই ক্লাসের কন্টেন্ট আছে দুইটা ফাইলে, একটা হলো আমি এখন দেখালাম, আর এখন আপনাদেরকে আরেকটা খুলছি, দেখেন এটার মধ্যে, দেখেন এটার নাম কি, একই ক্লাস না, তাই না? একই ক্লাস। কিন্তু মাইক্রোসফট কেন করছে? সুন্দর টেকনোলজি ইউজ করছে, যদিও আমরা কখনো এটা করতে যাব না, এগুলা করলে কনফিউশন তৈরি হয়। মাইক্রোসফট করার পিছনে কারণ হলো, আমরা যখন বাটন টাটন টেনে টেনে ছেড়ে দেই তখন সে অটো জেনারেটেড প্রচুর কোড লেখে, ওগুলা তো আর কিচ্ছু না, বিভিন্ন রকম অবজেক্ট তৈরি করছে, তাদের প্রপার্টি সেট করছে, তাই না? আসলে তো সি শার্প কোড জেনারেট হয়, রাইট? সেই কোডগুলো রাখে সে অটো জেনারেটেড ফাইলের মধ্যে, আর আমরা যখন ডাবল ক্লিক করি অথবা অন্যান্য কোড লিখি সেটা আমাদেরকে নরমালি যেটা দেখি সেটা দেয়। কেন আলাদা করছে? এক ফাইলে রাখলে আমার কোড লিখতে গিয়ে আমি ওর অটো জেনারেটেড কোড ভেঙে ফেলতে পারি, এই ভয়, সেপারেট করে দিই। মেশিন জেনারেটেড কোড একটা ফাইলে থাকুক, প্রোগ্রামারের কোড আরেকটা ফাইলে। ওকে, আচ্ছা, এবার দেখেন আমরা এই ফাইল থেকে ওইখানে যাই। আমি জানতে চাই, ইয়েস, মানে আমি যদি পার্শিয়াল আমার লেখা থাকে এবং যদি আমার কোডটা অন্য কোথাও লিখতে হবে এমন কি কোনো ইয়ে আছে? নেই, না থাকলে সে অ্যাভয়েড করেছে, কিন্তু আমাকে ও ধরে নিবে যে একটা খুঁজতেও, কিন্তু না পাইলে কোনো প্রবলেম নেই। ওকে, ইভেন দুইটা না, তিনটা চারটা ফাইলেও থাকতে পারে, বাট নট গুড প্র্যাকটিস, বি কেয়ারফুল, এটা আমরা কখনো করব না। আচ্ছা চলেন, আপনারা যখন বলি এই মেথডের ভেতরে ঢুকেন তখন কি করেন আপনারা? আবার খুঁজেন, তাই না? এখানে রাইট বাটন ক্লিক করবেন, তারপর গো টু ডিক্লারেশন, তাই না? কোথায় চলে আসছে দেখছেন? ওই উপরে দেখেন personui.designer.cs ফাইলের মধ্যে চলে আসছে। এখানে আছে যত টেক্সট বক্স, আপনার কি চেক বক্স অর হোয়াটএভার ইট ইজ, যত কন্ট্রোল নিছেন সবগুলা কন্ট্রোলের অবজেক্ট তৈরি হয়েছে। বাটন তো আর কিছুই না, বাটন নামক একটা ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয় আপনি যখন 10 এ ছেড়ে দেন, তাই না? ওকে, সবকিছু অবজেক্ট ওরিয়েন্টেড। এটা কি বোঝা গেছে? ওকে, আচ্ছা, আমরা কোন আলোচনা থেকে শুরু করছি আমার ঠিক মনে নাই, যাই হোক আমরা পার্সন ক্লাসে চলে আসি। আমরা কনস্ট্রাক্টরের এক্সাম্পল থেকে শুরু করছিলাম, তাই না? কনস্ট্রাক্টরের এক্সাম্পল দিতে এখন এই এত কিছু দেখানোর কারণ কিন্তু আছে। কনস্ট্রাক্টরের মধ্যে যে শুধুমাত্র কিছু ডাটা ইনিশিয়ালাইজ হয় তা না, অনেক সময় অনেক মেথডও, তার ভিতরে আমি অনেক মেথড কল করতে পারি যে এই কাজগুলো পারফর্ম করে আসতে হবে। একটা অ্যানালজি দেন, ধরেন আপনি একটা কম্পিউটার ছাড়ার পর ফাংশনাল হওয়ার আগে ইনিশিয়ালি কিছু কাজ হয় না, পোস্ট হয় না, র্যাম ঠিক আছে, ঠিক আছে, পাওয়ার যাচ্ছে মনিটর কিবোর্ডে যাচ্ছে, মনিটরে যায় যায় অথবা 8GB পোর্টে যায়, তাই না? কয়েকটা সে টেস্ট কিন্তু করে, টেস্ট করার পর তারপর আপনার হাতে দেয়, এর আগে দেয় না কেন? কারণ এর আগে দিলে যদি ওই জিনিসগুলো নষ্ট হয় তাহলে আলটিমেট তো কাজ করবে না। সো কনস্ট্রাক্টর ইজ সামথিং লাইক দিস।
অবজেক্টটা তৈরি হওয়ার সময় আমি চাইতে পারি অবজেক্টটা কিছু কাজ করে, কেমন? যদি ওই কাজগুলো না করে তাহলে অবজেক্টটা সঠিকভাবে ফাংশনাল হবে না। এই ছোট্ট এক্সাম্পলের ক্ষেত্রে এটা বলা যায় যে কেউ যদি ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম না দেয় তাহলে তো গেট ফুল নেম আসলে কি আসবে, দুইটা স্পেস আসবে, তাই না? গেট রিভার্স নেম দুইটা স্পেস আসবে, এগুলোতে কোনো কিছু মিন করে না, রাইট? সো আমরা একটা কাজ করি কনস্ট্রাক্টর দিয়ে এমন ভাবে করি যেন ইউজার যে প্রোগ্রামার আছে উনি যেন ডাটাগুলো দিয়ে দিতে পারে অথবা দিয়ে দিতে বাধ্য হয়। কনস্ট্রাক্টরের ব্যবহারটা দেখ, বোঝা গেল কি? কারো কোনো কোশ্চেন আছে? Yes. কনস্ট্রাক্টরের ভেতরে মেথড লেখা যায় না, কনস্ট্রাক্টরের ভেতরে মেথড কল করা যায়। যেমন মেথডের ভিতর মেথড লেখা যায় না, মেথডের ভিতর কি করা যায়, মেথড কল করা যায়, তাই না? ওকে, সামথিং লাইক দিস। এজন্য কনস্ট্রাক্টর অনেকেই বলেন মানে আপনাদেরকে জিজ্ঞেস করলে কনস্ট্রাক্টর কেন দরকার তখন কিন্তু বলেন না কনস্ট্রাক্টরের নাম ক্লাসের নামের মতো দেখতে মেথডের মতো কিছু রিটার্ন করে না, কিন্তু মিন করে না। ওটা আপনি সি শার্পে কেমন জিনিসটা ওটা বলতেছেন, বাট ফিল দ্য এসেন্স এন্ড আন্ডারস্ট্যান্ড ইট। আচ্ছা ভাই, কনস্ট্রাক্টরের ভিতর কি ওই ক্লাসের একটা মেথড ইউজ করা যাবে? কিছুক্ষণ আগেই তো আমি দেখালাম ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট কার। হ্যাঁ, মানে ভাই আমি বলতে চাচ্ছি ধরেন পারসন ক্লাসের ভিতর গেট না আমি আপনাকে দেখাই তারপরে ধৈর্য। এটা কার কনস্ট্রাক্টর পারসন ইনফরমেশন, আর এই মেথডটা কার? হ্যাঁ ওইটাই ভাই। তাহলে করা যায় তো? এবং এটাই তো ওনার আলোচনা থেকে বলছিলাম, তাই না? উনি কোশ্চেন করছে না, অবশ্য কনস্ট্রাক্টরের মধ্যে তার নিজের মেথড অন্য কারো মেথড সবকিছুই করা সম্ভব, তাই না? কল করা যায় অ্যাজ ইউজুয়াল মেথডের মতো। বাট মিনিংটা কি? কনস্ট্রাক্টরের মিনিং হলো অবজেক্ট তৈরি হওয়ার সময় কাজটা করবে, এরপর কিন্তু আর কনস্ট্রাক্টরকে কল করা যায় না, তাই না? ওকে, চলেন নেক্সট পেজ। কনস্ট্রাক্টর নিয়ে যেহেতু কথা এসছে এবার চলে আসি কনস্ট্রাক্টর ওভারলোডিং। ইনফ্যাক্ট আমাদের এই ডকুমেন্টে আরো কিছু পয়েন্ট আছে, আমি ওগুলো আলোচনা করছি, তারপর আমি প্র্যাকটিসের দিকে আসব। কনস্ট্রাক্টর ওভারলোডিং কি? আচ্ছা, খুব সিম্পলি চিন্তা করি যে আমাকে একজন বলল যে আপনি তো ওকে ফাইন পার্সন ক্লাসের 3টা নাম দিতে বলছেন, আমি দিলাম, কিন্তু আমার তো সমস্যা অন্য জায়গায়। আমি বললাম কি, বললো যে আমার কাছে তো ফার্স্ট নেম এবং লাস্ট নেমের কিছু মানুষ আসে, ওদের ক্ষেত্রে কি করব? এখন জোড়াতালি মার্কা প্রোগ্রামার হলে আমি বলবো তাহলে এখানে একটা স্পেস দিয়ে দিন, আর কি বলবো, তাই না? এখানে স্পেস নাকি যেন ফাঁকা কিছু দিয়ে দিন, তাই না? ইটস নট দ্য গুড প্র্যাকটিস, তাই না? আপনারা জানেন, তাহলে এটা দিয়ে কাজ হবে না। কেউ বললো যে আমার কাছে একটা নামের মানুষ আসে, আমি কি করব? কেউ বললো যে আমি আসলেই প্রথম দিকে নাম পাই না অবজেক্ট তৈরি করার সময়, আমি অবজেক্ট তৈরি করার পরে নাম পাই। ধরো আমি অবজেক্টটা তৈরি করলাম, আরেকজনকে পাঠাইলাম, তুমি নামগুলা দিয়ে দাও। তখন আমি নাম দিব কোত্থেকে? আমি তো আরেকজনের উপর নির্ভরশীল। বুঝতে পারছেন কিনা দেখেন ক্রাইটেরিয়াটা। এই ধরনের কেসে আমার ক্লাস এটা তো কাজ করবে না। কেন করবে না এটা কি বোঝা যায়? ট্রাই টু ফিল ইট। আমার ক্লাসের ডেফিনেশন আমি কি বলে দিচ্ছি, অবজেক্ট তৈরি করতে চান তো 3টা নাম দেন, আর না হলে ভাগেন, তাই না? একজন বললো যে তাহলে এবার আপনি ভাগেন। আমার ফুলফিল হচ্ছে না। আপনি ক্লাস লিখছেন, আপনি ভালো ক্লাস লিখতে পারেন না, এটা ফেলে দেন। ওকে, নাও ডেফিনেটলি আই শুড আপডেট মাই কোড। সো আমি এখন যে কনসেপ্ট ইউজ করছি এটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। দেখেন আমি কি করছি, স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং লাস্ট নেম, দেন আমি লিখতে পারি এখন ফার্স্ট নেম ইকুয়ালস ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইকুয়ালস লাস্ট নেম, তাই না? এটা লেখার পর এখন কি হচ্ছে দেখেন, আমার কলার পাশে যারা আছে আমি কিন্তু ফুললি 2টা রোল প্লে করছি। একটা হলো পার্সন ক্লাসের ক্রিয়েটর আর একটা হলো পার্সন ক্লাসের ইউজার। সব সময় এই রোলগুলো প্লে করবে, নাহলে কিন্তু ভালো ক্লাস ডিজাইন হবে না। কারণ আপনারা সবাই আমি দেখছি যে ভেহিকলের যে এক্সাম্পল করছেন, ভেহিকলের কাছ থেকে যখন আমি বলি ম্যাক্সিমাম নাম্বার দাও, আমার কাছে প্যারামিটার চান, আমি কি কোত্থেকে দিব? আমি আপনাকে 10টা নাম্বার দিছি, ধরেন 10টা নাম্বার রাখেন, তারপর আমি আপনাকে বললাম যে এবার মিনিমাম নাম্বারটা দেন, আপনি বুঝি আমার কাছে বলবেন যে আমাকে একটা প্যারামিটার দেন, বলবেন নাকি? আমি করতে প্যারামিটার মিনিমাম নাম্বার দেন, তাই না? তো আপনি ওইখান থেকে মিনিমামটা বের করে দিবেন না, রাইট?
সামথিং লাইক দিস। আপনাদের অনেকের ডিজাইনে আমি দেখলাম যে ম্যাক্সিমাম স্পিড আর মিনিমাম স্পিডে বলতেছেন প্যারামিটার দেন, আর আমি প্যারামিটার কি দিব? আমি তো এর আগে আপনাকে ডাটাগুলো দিছি, আমাকে এখন মিনিমামটা দিবেন, তাই না? ওকে, আচ্ছা ওগুলাতে আসবো পরে আলোচনায়। সো নাও সি দিস পার্ট, পারসন এ পারসন ইকুয়ালস, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। দেখেন এখন সে আমার কাছে কি চাচ্ছে, কি বলে সে, ইউ হ্যাভ টু অপশন টু ক্রিয়েট এ পারসন অবজেক্ট, ইউ কুড গিভ টু নেম অর থ্রি নেম, রাইট? যে কোনোটা আমি নিতে পারি, যেমন ফর এক্সাম্পল আমি এখানে দিলাম ফয়জুল করিম। দেখেন হলো কিনা, হলো না? কাজ করে? ওকে, আসেন আমরা পারসন ক্লাসটাকে একটু আপডেট করি। কিসের ভিত্তিতে আপডেট করব? আচ্ছা, আমি এখানে আবার আপনাদেরকে ডিবাগ করেও দেখাচ্ছি। F10 A B C, বলেন এখন কোন কনস্ট্রাক্টর কল হবে? ফার্স্টটা বলতে কি বোঝাচ্ছেন? তিনটা প্যারামিটার, যেটা সরি, হ্যাঁ ঠিক আছে, তিনটা প্যারামিটার, তাই না? আচ্ছা, এখন আরেকটা অবজেক্ট তৈরি হবে, এটার সময় কোনটা কয়টা তৈরি হবে বলেন? দুইটা প্যারামিটার যেটা, তাই না? ওকে ফাইন। নেক্সট, বাই দ্য ওয়ে, এখন ফুল নেমের মধ্যে হয়তো আপনাকে একটু কন্ডিশন দিতে হবে, তাই না? যদি মিডল নেমটা নাল থাকে অথবা খালি থাকে তাহলে স্পেস দুইটা হবে না, তাই না? তো ওগুলা তো আপনারা ম্যানেজ করতে পারবেন। আমি আবারও যাই এখানে, বাট আমার উদ্দেশ্য আসলে সেটা দেখানো না। যেমন ফুল নেমে এখন যদি মিডল নেম খালি থাকে তাহলে আপনাকে তাহলে এখানে এখন কিছু কন্ডিশন দিবেন, তাই না? যে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন প্রথম ফুল নেম। সো আপনার যদি মিডল নেমটা খালি থাকে তাহলে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, শুধু মাঝখানে স্পেস হবে। আর যদি না থাকে তাহলে তিনটাই যোগ হবে, রাইট? ওকে, এবং তারপর ওই ভেরিয়েবলটা রিটার্ন করে দিবেন। নেক্সট, ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামার, কোড রিপিট হলে মন মেজাজ খারাপ হয়ে যায়, তাই না? দেখেন কোড রিপিট হয়েছে, এই লাইনের দিকে তাকান, আর এখান থেকে এই লাইনটাকে একটু নিচে নিয়ে আসি, তখন আর একটু ভালোভাবে বোঝা যাবে। দেখেন তো কোড রিপিট হয়েছে কিনা। কোন কোড রিপিট হয়েছে? প্রথম এখানকার দুইটা লাইন অলরেডি এখানে লেখা আছে, তাহলে আমি কোন দুঃখে আবার এটাকে রিপিট করব এখানে, তাই না? চোখ বন্ধ করে ফেলে দেন, শেষ। তাহলে করব কিভাবে? একটা কনস্ট্রাক্টর থেকে আরেকটা কনস্ট্রাক্টরকে কল করা যায়। দেখেন আমি এখানে লিখি কিভাবে কল করতে হয়। দিস লিখে ব্র্যাকেট দেন। কি চাচ্ছে সে আপনার কাছে? ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম অলরেডি এই কনস্ট্রাক্টর কলের ভিতর দিয়ে চলে আসছে না আপনার কাছে? তাহলে আপনি কি পাস করে দিবেন এখন? ফার্স্ট নেম কমা লাস্ট নেম। আমি আবার দেখাচ্ছি, দেখেন আমি কি করলাম। আমি বললাম আমার এখানে কোড রিপিট হয়েছে, সর্বোচ্চ চেষ্টা করছি কোড রিপিট বন্ধ করার জন্য। সো আমি বললাম এইটাকে যদি আমি এখান থেকে কল করে দিতে পারি তাহলে তো ফার্স্ট নেম লাস্ট নেম ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ওকে, সো আমি এখান থেকে কল করে দিয়ে এটা পাঠিয়ে দিলাম। এখন দেখেন কল করার পর আমার ইমপ্যাক্টটা কি, আমরা ডিবাগ করে দেখতে চাই। সো কি ব্যাপার, বাইরে তো সবাই খুশি মনে হচ্ছে। চলে আসেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তাই না? এখন এই লাইনে আমি বলে দিছি যে তুমি আগে ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে সেট করে আসো, ওই কনস্ট্রাক্টরটা কল করো। সো আমি এখন যদি F11 দেই কোনটা কল হবে, তাই না? দুইটা প্যারামিটারের কারণে এটা আমি কল করছি দিস দিয়ে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেট হলো, আসলে এখানে মিডল নেম সেট হলো, তাহলে তিনটা সেট হলো না? তাহলে এই অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এখন তিনটা ডাটাই সেট হলো, রাইট? পরের অবজেক্টের ক্ষেত্রে দেখেন কোনটা কল হবে বলেন? সেকেন্ডটা। ওখানে তো আর কলিং এর কোনো ইস্যুস নাই, তাই না?
ফিনিশ। পরের পার্ট, আরেকটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করি পার্সন ক্লাসের। পার্সন টু ইকুয়ালস নিউ পার্সন। আমি এইভাবে তৈরি করতে চাই। এরর দিচ্ছে তাই না? কেন এরর দিচ্ছে? প্যারামিটারলেস কোনো কনস্ট্রাক্টর নেই, আর আর্গুমেন্টলেস কোনো কনস্ট্রাক্টর নেই। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে স্মরণ করায় দিই। প্রথম যখন আমি পার্সনের অবজেক্ট তৈরি করি তখন কি কোনো কনস্ট্রাক্টর ছিল? তখন তো এরর দেয় নাই। খুব চিন্তা করেন, আমার কোনো কনস্ট্রাক্টর নাই, তখন কি আমি এইভাবে অবজেক্ট তৈরি করছি না? তখন তো এরর দেয় নাই। এখন এত কান্নাকাটি কেন করে? হ্যাঁ, তখন ওটা তৈরি হয়েছে। হ্যাঁ, তখন একটা কনসেপ্ট কই ছিল? সিস্টেমে যাবে। আচ্ছা, ওকে। প্রত্যেকটা অবজেক্টের আসলে ডিফল্ট কনস্ট্রাক্টর বলে একটা কনসেপ্ট আছে, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার যেটা, আপনি যখন নিজ হাতে কোনো কনস্ট্রাক্টর লেখেন, ডিফল্টটা লেখেন অথবা অন্যটা লেখেন। ডিফল্টটা মানে কি? যেটা আসলে কোনো প্যারামিটার থাকে না। যেটাই লেখেন না কেন, তখন কিন্তু ডিফল্ট যেটা থাকে ওটা নষ্ট হয়ে যায়। সো ওই বিপদে পড়ে গেছে। এখন যদি আমি এভাবে তৈরি করতে চাই তাহলে আমি কি করব বলেন? ডিফল্টটা লিখে দিব। দেখেন, ইফ আই নিড ইট, সো আমি ডিফল্টটা লিখছি। পাবলিক পারসন। এখন কি এরর দিবে? দ্য আনসার ইজ নো, এখন এরর কিন্তু নেই। তাহলে বোঝা গেল ডিফল্ট কনস্ট্রাক্টরের এমন নরমালি থাকে। আমি যদি নিজে হাতে কোনো কনস্ট্রাক্টর লিখি তাহলে ডিফল্টটা নষ্ট হয়ে যায়। সো আমার যদি কখনো ডিফল্ট কনস্ট্রাক্টর কল করার দরকার হয়, অন্য কনস্ট্রাক্টর থাকে, তাহলে আমাকে ডিফল্টটা লিখে নিতে হবে। অ্যান্ড ফাইনালি there is a good practice in every programming language, সেটা হলো আমরা যদি ডিফল্ট কনস্ট্রাক্টর লিখি তাহলে আমাদের উচিত হবে সবগুলা কনস্ট্রাক্টর থেকে যেন ডিফল্টটা কল হয় এটা এনশিওর করতে হয়। কারণ ডিফল্টের মধ্যে মিনিমাম এমন কিছু অংশ থাকে যেটা সব কনস্ট্রাক্টরে করা দরকার হয়, রাইট? আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে সেরকম কিছু নাই, ফাঁকা পড়ে আছে, কিন্তু ইটস এ গুড প্র্যাকটিস। তার মানে হলো কি, দেখেন, যখন এই কনস্ট্রাক্টর কল হবে তখন আমাকে এনশিওর করতে হবে কি পার্সনটা কল হোক, যখন এটা কল হবে তখন এটা কল হোক, এটা এনশিওর করতে হবে। এটা আমি বলতেছি না যে এটা করতেই হবে, আমি বলতেছি এটা আপনারা আজকে এই ল্যাঙ্গুয়েজে আছেন, কালকে আরেক দিন আরেক ল্যাঙ্গুয়েজে, পরশুদিন আরেক টেকনোলজিতে চলে যাবেন। সো ইটস এ ওয়ান কাইন্ড অফ গুড হ্যাবিট। ওকে, এটা করতে হয়। সো বলেন তো কিভাবে করা যায়? এই দেখেন, শুধু আমি এখানে দিস লিখে দিব, তাইলে তো কাজ শেষ। দিস বলার পর এখন কিন্তু সে আমার কাছে কি চাই, বলে যে আর কনস্ট্রাক্টর আছে দুইটা, একটা হলো প্যারামিটার ছাড়া আর একটা হলো তিনটা প্যারামিটার। আমি তো তিনটা প্যারামিটার দিকে যাব না। এখন দেখেন মিলে কিনা। এটা যখন কল হচ্ছে তখন এটা থেকে কলিংটা কোথায় আসে? এটাই। এটা যখন কল হচ্ছে তখন এটা থেকে কলিং কোথায় আসবে? ডিফল্টে, তাই না? সো যে কোনো কনস্ট্রাক্টর কল হোক না কেন আমার এখানে কিন্তু ডিফল্টটা কল হয়ে যাচ্ছে। রিয়েল লাইফ এক্সাম্পল। এটাই তো রিয়েল লাইফ, আর কেমনে রিয়েল লাইফ দিব? এটা যখন ডাটাবেজের অ্যাপ্লিকেশন হতো তখন রিয়েল লাইফ হতো আর কি। কেমন? আচ্ছা, বাই দ্য ওয়ে, রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ডিফল্ট কনস্ট্রাক্টরের ক্ষেত্রে বলছি। কেমন? একজন প্রোগ্রামার যখন ক্লাসটা ডিজাইন করে, আমার হয়তো একদম রিয়েল ইয়া থেকে হচ্ছে না, কি বলা যায়, ধরেন আপনি একটা হার্ডওয়্যারের জন্য আপনি একটা ইয়ে লিখবেন, কোড লিখবেন হার্ডওয়্যার ডিভাইসের জন্য। এখন হার্ডওয়্যার ডিভাইসটার জন্য কোড লেখার পর তার সকল যে মেথডগুলো কলের মাধ্যমে ধরেন তার বিভিন্ন সুইচগুলো অন অফ হয়, অ্যাক্টিভিটি হয়। এখন আপনাকে প্রথমেই উচিত না এনশিওর করা যে এই ডিভাইসের মধ্যে আসলে ইলেকট্রিসিটি, যখন অবজেক্টটা তৈরি হবে তখন এই ডিভাইসটা দেখবে আসলে কি ইলেকট্রিক লাইনটা আছে এবং এখানে পাওয়ার সাপ্লাই আছে। যদি না থাকে তাহলে অবজেক্টে আর তৈরি হবে না। বোঝা যাচ্ছে কিনা দেখেন। সো সেই কোডটুকু আসলে তাহলে কোথায় লিখবেন? ডিফল্ট কনস্ট্রাক্টরে লিখবেন না। এখন যতভাবে কনস্ট্রাক্টর তৈরি হোক না কেন, যতভাবে অবজেক্ট তৈরি হোক না কেন, আপনি চাইবেন কি ডিফল্ট কনস্ট্রাক্টরটা সবসময় কল হোক। কারণ কি, দিস ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট, রাইট? সো একটা এক্সাম্পল দিই। আর আপনারা যে এরকম কিছু বানাবেন না এটা কিন্তু হতে না, আস্তে আস্তে তো এগুলো চলে আসতেছে, আপনারা জানেন। এখন আমি ওই দিন দেখলাম যে আইফোন
ইয়া দিয়ে আইফোন দিয়ে ভ্যাকুয়াম ক্লিনার কন্ট্রোল করতেছে করতে করতে। ভ্যাকুয়াম ক্লিনার হলো রোবট ছোট্ট একটা, তো আইফোনে ইয়া দিচ্ছে, সো ঘুরে ঘুরে একবার এদিক ওদিক গিয়ে কাজ করে ফেলতে, অর্থাৎ ধরুন ঘুমাবো আর চিন্তা করবো আর আমার কাজটাও করে দাও এরকম আর কি। সো ওইটার মধ্যে নিশ্চয়ই এরকম কোড তো আছে, তাই না, যে ওটাকে কন্ট্রোল করার জন্য। আচ্ছা, এখন এইবার আসেন কোনটা ভালো। আপনাদেরকে বলছি না এই টাইপের কোশ্চেন না করার জন্য, তারপরে একটু বলে দিই। আপনাদের অনেকের মনে এখন দেখা দিছে সেট ভালো নাকি গেট ভালো। আমার এটা আনসারটা আপনারা কেউ দিতে পারেন। There is no answer. হাইছেন না, বুঝছেন, এটা শুনছি। ওকে ওকে, সেট ভালো না গেট ভালো, কোনটাই ভালো খারাপের কোনো ইস্যুস না। ডিফাইন দিলে পারতো তাই না? এক্স্যাক্টলি, তাই না, আমি জানি না সিচুয়েশন অনুযায়ী। আচ্ছা, কারণ ওই উনি আসলে ওনারা হয়তো ফ্যাক্টগুলো বুঝে নাই, পুরো ব্যাপারটা তো বুঝে নাই। তখন কনস্ট্রাক্টর ভালো নাকি প্রপার্টি ভালো, আই ডোন্ট নো, তাই না। কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিচ্ছি ওখানে কনস্ট্রাক্টরটা আসলেই দরকার, কারণ অবজেক্টটা তৈরি হওয়ার সময় আমি যদি মিনিমাম পাওয়ারটা আছে এটা এনশিওর না করি, তাহলে কিছুক্ষণ পর ওটা মেথড কল হলে ওটা কাজ করবে না, তাই না। আমাকে ওটা এনশিওর করা দরকার, তাই না। ডাটাবেজের মধ্যে ডাটা সেভ করব, যে ডাটা সেভ করবে তার এনশিওর করা দরকার অ্যাটলিস্ট যে অবজেক্টটা তৈরি হওয়ার সময় ডাটাবেজের কানেক্টিভিটি পাবো। বাই দ্য ওয়ে, ডাটাবেজের অনেক ডিজাইন আছে, অনেক ফ্লো আছে, সেটা পরে বলবো। এই কথাগুলো কি বোঝা যাচ্ছে? সো প্রপার্টি এবং কনস্ট্রাক্টরের সাথে কোনো মারামারি কিন্তু নাই, কোনো পার্থক্য নাই, রাইট। ইভেন কোনো সম্পর্ক নেই, সিচুয়েশনের উপর। আমার একটা অবজেক্ট যদি ডিজার্ভ করে তার ইনিশিয়ালি কিছু কাজ করা দরকার, তাহলে সেটা আমি ম্যানেজ করার জন্য কনস্ট্রাক্টর লিখতে হবে। আদারওয়াইজ অন্য প্রোগ্রামার কি করবে, বিভিন্ন মেথড কল দিয়ে করতে হবে না। এক্সাম্পল হিসেবে ধরেন আমার একটা ক্লাস আছে, তার 10টা কাজ করতে হয় অবজেক্ট তৈরি হওয়ার সময়। আমি যদি এটা কনস্ট্রাক্টরের মধ্যে না লিখি, আমি এটা কার ঘাড়ে চাপায় দিলাম, আমার কলারের কাছে না। আপনার কলার আর কত মনে রাখবে, আপনার কাছেও 10টা ফাংশন আগে কল করে নিতে হবে, মনে রাখতে হয়। আরো 10,000 প্রোগ্রামারের কি 10,000 ক্লাস মনে রাখতে পারবে এইভাবে? তার চেয়ে ভালো হলো কি অবজেক্টটা তৈরি হওয়ার সময় আপনার কাজগুলো গোপনে করে নেন। ও 13 পাচ্ছেন, ও জানারও দরকার নাই। দিস ইজ এনক্যাপসুলেশন, ফিল ইট, তাই না। দিস ইজ এনক্যাপসুলেশন, রাইট। ওটার মধ্যে দিয়ে মিনিমাম কাজটুকু হয়ে গেল। আউটার ওয়ার্ল্ডে যে আছে সে জানে না, তার জানারও দরকার নাই। ওকে, আচ্ছা, আমরা কি সব সময় এরকম কনস্ট্রাক্টর লিখবো নাকি লিখবো না? মানে ব্যাপারটা হলো এরকম, আমার 3টা ডাটা আছে, তো আমি 3টা ডাটার জন্য 3টা কনস্ট্রাক্টর লিখবো এবং এরকম চেইনিং করবো। দ্য আনসার ইজ নো, अगेन সিচুয়েশন। আমার খুব গত ক্লাসে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখলাম। একটা প্রবলেম একদম এরকম হয়ে গেছিল ওনাদের, যে ঠিক এই টাইপের এরকম করে চেইনিং না করলে আসলে কাজটুকু হচ্ছিল না। এখন এগুলো সিচুয়েশনের উপরে। আমি আপনাদেরকে মেকানিজমটা শিখাচ্ছি, কনসেপ্টগুলো দিচ্ছি, আপনারা সিচুয়েশন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন কি করতে হবে। কনসেপ্টগুলো যদি ঠিক না থাকে তখন তো ওই যে মানে কোনো একটা সলিউশন দিয়ে দেবেন, তাই না। তো কনসেপ্টগুলো অ্যাপ্লাই দায়িত্ব আপনাদের। এখন বলতে পারেন আমরা কিভাবে বুঝবো, কাজ করতে করতে বুঝবেন, ভুল করতে করতে বুঝবেন, এছাড়া কোনো উপায় নেই। Yes. লোড আর কনস্ট্রাক্টর ডিফারেন্ট। ওকে, ফর্ম লোড আসলে একটা মেথড, আর কনস্ট্রাক্টরটা হলো অবজেক্টটা তৈরি হওয়ার সময়। ফর্ম লোড হলো ফর্মের একটা অ্যাক্টিভিটি, একটা মেথড, এটা আসলে ইভেন্ট হ্যান্ডলার মেথড। আর পার্সন ক্লাসে কোনোদিন ফর্ম লোড কিন্তু আপনি পাবেন পাবেন কি পাবেন না, কারণ সে কিন্তু কম। নরমালি আমাদের যখন অবজেক্টটা তৈরি হয়, রাইট, ফর্ম অবজেক্টটা তৈরি হয়, তখন আমাদের ওই ফর্ম অবজেক্ট তৈরি হওয়ার সময় সে কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করে, তার ঠিক পরে ফর্ম লোড মেথডটাকে সে কল করে দেয়। বুঝা যাচ্ছে? আর আরেকটা হলো, ইনফ্যাক্ট এটাও হতে পারে, আমি ফর্মটাকে আনলোড করলাম কিন্তু ফর্মটাকে ডেস্ট্রয় করি নাই। দেখেন আলোচনা একটু ক্রিটিক্যাল হচ্ছে। ডেস্ট্রয় করি নাই, ডেস্ট্রয় হয় নাই, অবজেক্টটা বেঁচে আছে। তখন যদি আমি আবার ফর্মটাকে লোড করি, তখন কি আবার কনস্ট্রাক্টর কল হবে? হবে কি? হবে না, কারণ অবজেক্টটা তো তখন তৈরি হয়ে বসে আছে, রাইট। সো ফর্ম লোড ইজ অ্যান ইভেন্ট হ্যান্ডলার মেথড, যেটা ফর্মটা লোড হওয়ার সময় কল। আপনার কোশ্চেনে হয়তো এরকম কিছু ইস্যুজ আসতে পারে যে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে যে কাজগুলো করছে ওগুলো ফর্ম লোডে করতে পারি কিনা। আমাদের যে টাইপের প্রবলেমগুলো হয় সেই টাইপের ফর্ম লোডের ওগুলা করা যেতে পারে, খুব ক্রিটিক্যাল কিছু না হলে ফর্ম লোডে করতে পারেন, কনস্ট্রাক্টরও করতে পারেন। কেমন?
নেক্সট, আর কোনো কোশ্চেন নেই? ওকে, আচ্ছা এবার চলে আসি। দেখেন ওকে, see this line, person object dot get full name, get full name সিলেক্ট করার পর কিছু বলে না। গেট, এই পার্সন ক্লাসটা কার লেখা? আপনাদের লেখা, আমার লেখা, তাই না? ওকে, এবার দেখেন তো মাইক্রোসফটের প্রোগ্রামার যিনি লিখছেন ওনারটা একটু দেখি। কনসোল ডট রাইট লাইন, এই যে দেখেন কি সুন্দর সুন্দর লেখা চলে আসে, রাইট দ্য কারেন্ট লাইন টার্মিনেটর টু দ্য আউটপুট স্ট্রিম। আমারটা আসে না কেন? আমার কথা বুঝতে পারছেন? আরেকটু ক্লিয়ার করি, মাইক্রোসফটের প্রোগ্রামার যিনি এই কোডটা লিখছেন উনি কলারের জন্য কিছু সুন্দর ইনফরমেশন দেওয়ার ব্যবস্থা করেছেন। আর আমি যখন লিখি তখন কিন্তু কলার কোনো ইনফরমেশন পাই না, ডট দিয়ে গেট ফুল নেম রিসিভ কিছু বলে না। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আরেকটা কোশ্চেন, আমি অন্য দিক যাচ্ছি আবার ফিরে আসবো। আমরা যখন আমাদের একটা ক্লাসের মধ্যে অবজেক্ট থাকে, মেথড থাকে, সেই মেথডকে কল করতে চাই, তখন ক্লাস থেকে অবজেক্ট তৈরি করি, অবজেক্ট থেকে তারপর কি করি? মেথডটাকে কল করি। কনসোল ক্লাসে তো অবজেক্ট তৈরি করে করি না, কনসোল ডট রাইট লাইন লিখছি, এটা কি লক্ষ্য করছেন কখনো? আপনারা লিখছেন না? দেখেন এটা কি কনসোল ক্লাস না? তো কনসোল ডট দিলে চলে আসে, এবং এই যে রাইট লাইন মেথড কল করি, তাহলে আমারটার ক্ষেত্রে এরকম কেন, আমাদেরটার ক্ষেত্রে এরকম কেন করতে হয়? এটা কি চোখে পড়ে নাই? চোখে তো পড়তে হবে, এগুলো মুখস্থ করে কেন রাখবেন? আমরা তো এটা লিখি নাই কনসোল, এ কনসোল ইকুয়ালস নিউ কনসোল, দ্যাট কনসোল 1 ডট রাইট লাইন, এটা লিখছি। না, কনসোলটা তো মনে স্ট্যাটিক ক্লাস। ওকে, হ্যাঁ, the answer is yes, but what is static? Why do I need it? পরের আলোচনা, দূরে আছে, কেমন? আচ্ছা, সো আমাদেরগুলো হলো ইনস্ট্যান্স মেথড, আর এটা হলো স্ট্যাটিক মেথড। আচ্ছা নেক্সট, আমি যেটাতে ছিলাম যে আমরা গেট ফুল নেম লিখলে কিন্তু সে আমাকে হেল্প দেখায় না, তাই না? কিন্তু মাইক্রোসফটের যে কোনো ক্লাসের মেথড কল করেন, ইভেন অবজেক্ট তৈরি করে কল করেন, যদি তার ওই টাইপের হয়, আপনারা দেখবেন কিন্তু সে সুন্দর করে কিন্তু ইয়া দিয়ে দেয়, মানে সুন্দর মেসেজটুকু দিয়ে দেয়, কি গেট ফুল নেম, দেখেন কোনো হেল্প নাই, রাইট? শুধু বলে যে এটা স্ট্রিং রিটার্ন করে। এটা আমরা কিভাবে করব আমাদের ক্লাসে? তাহলে প্রথমে বুঝেন এটা কার জন্য করবেন? আপনার কলারের জন্য, তাই না? চলেন আমরা পার্সন ক্লাসে যাই, আমার কলারের জন্য একটা ব্যবস্থা করি। কিভাবে করবেন দেখেন। কমেন্টিং এর জন্য কয়টা ইউজ করছেন? স্ল্যাশ, এখানে কষ্ট, আরেকটু কষ্ট করতে হবে, একটা, দুইটা, তিনটা, তিনটা দেওয়ার পর অনেক কিছু চলে আসছে। প্রথম হলো এই মেথড কি করে সেটা একটা সামারি লেখা, সামারি ট্যাগ, দিস ইজ এক্সএমএল কমেন্টিং। তারপর চলে আসছে রিটার্ন টাইপ, এটা যদি প্যারামিটার থাকলো প্রত্যেকটা প্যারামিটারের জন্য একটা একটা করে কিন্তু ইয়ে আসতো, রাইট? ট্যাগ আসতো, প্যারাম 1 প্যারাম 2। যেমন আপনারা যদি ক্যালকুলেটর ক্লাসের অ্যাড মেথডে দেন, সেখানে কিন্তু আসবে সামারি, প্যারামিটার 1, প্যারামিটার 2, দেন রিটার্ন। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের জন্য এখানে লেখা যায়। আমি জাস্ট সিম্পল দেখাচ্ছি যে দিস মেথড রিটার্নস কি ফুল নেম ফর এক্সাম্পল। দেখেন দুইটা স্ল্যাশ দিয়ে লিখলে এটা আপনার কিন্তু কলারের পাশে যাবে না, এটা আপনার কোডে থাকবে, কিন্তু তিনটা স্ল্যাশ দিয়ে লেখার কারণে এবং সামারির ভিতরে লেখার কারণে এটা কিন্তু এখন এখানে চলে আসবে। সি ডট দিয়ে গেট ফুল নেম কি লেখা আসছে? দিস মেথড রিটার্নস ফুল নেম, দেখছেন? আবার যখন প্যারামিটারে যাইতেন তখন প্যারামিটারের লেখাটা নিচে আসবে, রাইট? ওকে, সো এটা সম্ভব দেওয়া, এটাকে বলে এক্সএমএল কমেন্টিং। অ্যাগেইন এটা তো কমেন্টিং, যখন এটা ফুল নেম না দিয়ে পুরা ধরুন বাসাবাড়ির অ্যাড্রেস দেওয়া শুরু করবে, তখন তো কলার আরো কনফিউজ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? ওর তো আমাদের চেঞ্জ হয়, ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন। আমরা বলতেছি এটাও ডিসকারেজ করছি, নো, অ্যাভয়েড ইট। এখন বলতে পারেন আপনি শুধু অ্যাভয়েড করতে বলেন, কিন্তু মাইক্রোসফট জাভা তো ঠিকই রাখছে কমেন্ট, ওনাদের দেখবেন জাভা ডকুমেন্টেশন, এবং এটারও আপনারা এইভাবে কমেন্টিং লিখলে সফটওয়্যার আছে তাকে বলে দিলে খুব সুন্দর করে ক্লাস ডকুমেন্টেশন করবে। আমাদের আর ওদের মধ্যে তাহলে ওরা করে আমরা করবো না কেন বলেন? আপনার কোড সকালে লেখেন দুপুরে চেঞ্জ হয়,
জাভার কোড চেঞ্জ হচ্ছে না। কনসোল ক্লাস মনে হয় 2000 সালে তৈরি হয়েছে, কোনো চেঞ্জ নাই। বুঝতে পারতেছেন? ওনারা ফ্রেমওয়ার্ক ডিজাইন করে, ওনাদের চেঞ্জগুলো হয় খুব স্লো, এবং ফ্রেমওয়ার্ক এক্সপান্ড করে রাদার দেন আপডেট হয়। দেখবেন ডটনেটে একটা ক্লাস আছে অ্যারে লিস্ট, অ্যারে লিস্টে একটা ক্লাস আছে, অ্যারে লিস্ট আছে, অ্যারে লিস্টে কোনো কাজের না, অ্যারেটাও কিছু ইউজ হয়, লিস্টও ইউজ হয়। অ্যারে লিস্ট কেন আসছে? কারণ প্রথম ছিল অ্যারে ফিক্স সাইজ, তখন মাইক্রোসফট বানালো অ্যারে লিস্ট। অ্যারে লিস্টের প্রবলেম কি, সুবিধা কি, এটা বাড়তে থাকে, কিন্তু সমস্যা হলো টাইপটা অবজেক্ট টাইপ, কোন স্পেসিফিক টাইপে তৈরি করা যায় না। তারপর মাইক্রোসফট নিয়ে আসলো অ্যারের সুবিধা কি, টাইপ ডিফাইন করা যায় এবং ডাইনামিক সাইজ, এটা নিয়ে আসলো লিস্ট টাইপ। এখন লিস্টে আসার পর অ্যারে লিস্ট কি আর দরকার আছে? তাহলে মাইক্রোসফট রাখছে কোন দিকে? লিগেসি সাপোর্ট, যেসব সিস্টেম এখন রানিং, ওগুলা তো আপনার এখানে ভিজুয়াল স্টুডিওর পরে এখানে কাজ করবে না। যদি ওই কোড আপডেট করতে হয়, যদি রান টাইমের ডটনেটের রান টাইম ওরা আপডেট করে, তো এটা তো আর কাজ করবে না, অ্যারে লিস্টকে তো চিনবে না। বুঝতে পারছেন? অর্থাৎ পুরাতন জিনিসকে তো তার সাপোর্ট দিতে হবে, তো ফেলে দিতে পারতেছে না, রাইট? তো যেটা বলতে চাচ্ছিলাম, ফ্রেমওয়ার্কগুলো আসলে এক্সপান্ড করে রাদার দেন আপডেট হয়। আপনার আমার কোড কিন্তু সকালে শুরু হয়েছে একটা দিয়ে, দুপুরবেলা কথা একেবারে চেঞ্জ হয়ে গেছে। বলছে টেবিল বানানোর জন্য, এবার শুনেন যে কম্পিউটার বানাতে হবে, পুরা চেঞ্জ কথাবার্তা। ওকে, সো এই জন্য আপনার কোড যেহেতু প্রচুর পরিবর্তন হয়, আপনার কোডের ক্ষেত্রে আপনাকে ওই ইয়েটা করতে হবে, কমেন্টিং করলে আসলে আপনি খুলে উঠতে পারবেন না, তার চেয়ে ভালো হলো বিউটিফুল নাম। কমেন্টিং এর ব্যাপারে কি আমি কথা বলি নাই গত ক্লাসে? সরি, আমি অন্য জায়গায় বলে ফেলছি, আমি অন্য ক্লাসে বলে ফেলছি, আপনার সাথে মিক্স আপ করে ফেলছি। ওকে, আসেন, কমেন্টিং এর একটা অপশন ছিল গতকাল ক্লাসে, আলোচনা করি নাই তো? আচ্ছা, ওকে, সরি, আমি অন্য ক্লাসে করে আমি ভাবছি আপনাদেরকে বলছি। আমি এবার কমেন্টিং নিয়ে বলি। আচ্ছা, ওকে, 10 মিনিটের একটা ব্রেক দিব? ঠিক আছে।